শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা হলো বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র বয়েলের সূত্রের আগে আমরা কিছু জিনিস দেখে নিই। আমরা দেখি যে আমরা যদি বেলুনের যদি আমরা দেখি কখনো আমরা যদি হাওয়া দিয়ে একটা ধরো এরকম একটা কোনো একটা শেপ হলো, তার উপর যদি আমরা বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি, তাহলে পরে দেখা যায় যে তার আয়তন কমছে। আবার এই বেলুনটাকেই দেখা যায় যদি, তার মানে কি, চাপ যদি আমি বাড়াচ্ছি দেখো আয়তন কমছে, আবার দেখলো চাপ যদি আমি কমাই তাহলে সেই বেলুনটাই কিন্তু আবার আমাদেরকে তার আয়তন কিন্তু বেড়ে যাবে। আবার অপরপক্ষেও আমরা আরেকটা জিনিস দেখি যে কোনো জিনিসের উষ্ণতা যদি মানে উষ্ণতাটা নয়, মানে কি বলবো, হ্যাঁ, উষ্ণতা যদি আমি তার বাড়াই, ঠিক আছে, যে দেখবে কোনো জিনিস, এই যে যেমন গরমকালে বৃষ্টি হওয়ার কারণ কি, কারণ গরমকালে যে গরমের জন্য যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুগুলো থাকে সেগুলো কিন্তু গরম হয়ে যায়। গরম হয়ে গেলে পরেই সেগুলো কি হবে, আয়তনে বাড়বে। গরম হলে আয়তনে যখনই বাড়বে, আয়তনে বাড়লে পরে সেটা হালকা হয়ে যায়, সেটা উপরের দিকে বায়ু চলে যায়, আবার সেই বায়ু আবার ঠান্ডা হয়ে যে তার আয়তনটা কমে যায়, আর কমে গিয়ে আবার নিচের দিকে চলে আসে। দেখবে ঠান্ডা বায়ুতে কি হয়, ঠান্ডা বায়ুতে চাপ বেশি হয়, আর আমাদের কি আয়তন কম হয়, আয়তন কম হয়, আয়তন কম হয়, আয়তন কমে যাবে। আর কিন্তু গরম বায়ুর ক্ষেত্রে পরে আমরা কি দেখবো, গরম বায়ুতে আমরা দুটো জিনিস দেখবো, যে চাপ বেশি হবে আমাদের আমাদের কি দেখবো আমরা গরম বায়ুর ক্ষেত্রে আমরা কি দেখবো, চাপ বেশি হবে, উষ্ণতা আমাদেরকে, চাপ বেশি না, চাপ কম হবে, কারণ উষ্ণতা বেশি হবে, তাহলে আমরা কি দেখবো, আয়তন বাড়বে। তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে দেখো যে চাপের সাথে ব্যস্তানুপাতিক, যে ঠান্ডার ক্ষেত্রে কি হচ্ছে, একটা ঠান্ডার ক্ষেত্রে হচ্ছে যে চাপ আমাদের বেশি হচ্ছে, উষ্ণতা সেখানে আমাদের কম, কারণ ঠান্ডা জিনিসের উষ্ণতা কি হবে, কমই হয়, আর তার ক্ষেত্রে কিন্তু আয়তন কিন্তু আয়তন কম হবে। তাহলে উষ্ণতার সাথে কি আমরা জিনিস দেখছি যে কোনো জিনিসের, মানে গ্যাসের ক্ষেত্রে দেখছি যে উষ্ণতা কমার সাথে কিন্তু আয়তন কমে, কিন্তু চাপের সাথে কি দেখছি আমরা, মানে ব্যস্ত অনুপাতে কমবে। যে চাপ বাড়লে আয়তন কমবে, আবার চাপ কমলে আয়তন আমাদের বাড়বে। তো তিনি এই জিনিসটাকে, মানে এই সমস্ত বিভিন্ন উদাহরণ দেখার পর বলছি যে 1662 সালে কিন্তু, মানে এই বিভিন্ন কিন্তু উদাহরণ দেখতে দেখতে কিন্তু তিনি একটা অনেক দিনের কাজ করছিলেন, ঠিক আছে। শেষ পর্যন্ত তিনি একটা একটা সূত্র দেন, ঠিক আছে, যার নাম কি আমাদের বয়েলের সূত্র। সেই সূত্রে কি বলা আছে যে আমাদের যে উষ্ণতা যদি বাড়ে আর যদি চাপ যদি কমে, তাহলে কি গ্যাসের আয়তন বাড়বে। আবার উষ্ণতা যদি কমে তাহলে আর চাপ যদি বাড়ে, তাহলে বলছে গ্যাসের আয়তন কমবে। চাপের সাথে ব্যস্তানুপাতিক আর উষ্ণতার সাথে আমাদের সমানুপাতিক। কিন্তু তিনি একটা জিনিস বললেন, মানে বয়েলের সূত্রে, যে বিজ্ঞানী বয়েল কি বলেছেন, যে তার সূত্রে বলেছেন যে কোনো দুটো জিনিসকে, মানে এটা সমস্ত সূত্রের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো দুটো জিনিসকে যদি আমি কম্পেয়ার করতে চাই, মানে আমি যদি আয়তন আর চাপের সঙ্গে যদি আমি দেখাতে চাই, তাহলে পরে কি আমাকে অন্য একটা কে আমাদেরকে স্থির রাখতে হবে। যেমন দেখো একই সঙ্গে চাপ আর উষ্ণতা ওর সঙ্গে কিন্তু আমাদেরকে আয়তন কমছে বা কখনো বাড়ছে, একই সাথে দুটো কিন্তু একই সাথে হবে, কারণ গ্যাস একটা গ্যাসের গ্যাসের মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতা থাকবে, আর সেটার মধ্যে একটা নির্দিষ্ট চাপ থাকবে, কিন্তু তা দুটোই কিন্তু, মানে একটা চেঞ্জ হবে মানে আরেকটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। তো সেইভাবে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো না। কেন কম্পেয়ার করতে পারবো না, একটা জিনিস দেখো, কোনো কিছুর সাথে আমরা কম্পেয়ার করতে গেলে পরে কিন্তু আমরা দুটো জিনিসকে নিয়ে নিই।
বা কোনো কিছুর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলেও কিন্তু আমরা দুটো জিনিসকেই হিসাবে ভাবি। ধরো এই যে কারো একজন বাবা, ধরো বাবার বাবা রয়েছে, তার ছেলে রয়েছে। তার মধ্যে সম্পর্ক কি? বাবা ছেলের সম্পর্ক। আর তার মায়ের সাথে তার সম্পর্ক, মানে মায়ের তিনি কি হন? স্বামী হন। আবার কাকার সাথে, ছেলেটার কাকার সাথে তার সম্পর্ক কি হবে কিন্তু? কাকাটার সাথে সম্পর্ক কি হবে? যে ভাই বা দাদার হবে। ভাই বা দাদা। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো দুটোর সাথে সম্পর্ক আমরা করছি। কখনো বাবা ছেলের সাথে, কখনো স্বামী কি বলে, কখনো বাবা মায়ের সঙ্গে, কখনো আবার বাবা আর কাকার মধ্যে। একবারে কিন্তু আমরা সবকটা সম্পর্ক একবারে বলি না। যে দাদা, বাবা, স্বামী একবারে কিন্তু বলি না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না কোনটার ক্ষেত্রে কোনটা বলছে। আমাদেরকে কিন্তু নির্দিষ্ট করে দিতে হবে যে কোন দুটোর মধ্যে আমরা কিন্তু যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি। তো বয়েলের সূত্রতে বয়েল কি বলেন যে আমাদেরকে দুটো নিয়ে চললে হবে না। তিনি করে দেন যে আমরা দুটো জিনিসই দেখতে পাচ্ছিলাম যে উষ্ণতার চাপের সঙ্গে দুটোই, যে আমাদেরকে আয়তন বাড়ছিল কমছিল। কিন্তু তিনি কি বলে যে উষ্ণতাকে আমাদেরকে স্থির যদি থাকে, মানে উনি উষ্ণতাকে আমি স্থির রেখে দিলাম। স্থির রাখলে বলছে কি, বলছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপের সঙ্গে আমি আগেও বললাম যে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কিন্তু তিনি আর কি বললেন যে উষ্ণতাকে আমাদেরকে স্থির রাখতে হবে। উষ্ণতাকে আমাদেরকে স্থির রাখতে হবে। আরেকটা জিনিস বললেন যে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। নির্দিষ্ট ভরের যদি না হয়, দেখো যদি ভর বারবার চেঞ্জ হয়ে যায়, ধরো এই একটা বেলুনের মধ্যে ধরো একটা নির্দিষ্ট সংখ্যক কিন্তু গ্যাসের অণু থাকলো। এবার যদি আমি এটার মধ্যে ফু দিয়ে আমি আরো গ্যাস ভরতে থাকি, তাহলে পরে কি সেই সময় কি আরো আয়তন বাড়বে। তাহলে পরে তো এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি ভর যদি বাড়ে, তার মানে আমি পরীক্ষাটা করতে চাইছি হলো চাপ আর আয়তনের মধ্যে। তো সেখানে যদি ভর চেঞ্জ হয়ে যায় তাহলে পরে কিন্তু আলাদাই আবার আরেকটা কেস চলে আসবে। আমি কিন্তু দেখতে চাইছি শুধু চাপ আর আয়তনের মধ্যে। তার জন্য কিন্তু আমাদেরকে কি 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 করতে হচ্ছে যে উষ্ণতাটাকেও আমাদেরকে স্থির রেখে দিতে হচ্ছে, আবার এদিকে আমাদের কি ভরটাকেও আমাদের নির্দিষ্ট, মানে এই দুটো জিনিস আমাদেরকে চেঞ্জ হবেই না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কখনো এটা ভুল করলে, এই দুটোর মধ্যে কোনো একটা ভুল করলে পরে কিন্তু পুরো জিরো বসিয়ে দেবে। যে কোনো একটা যদি উষ্ণতা দেখালো আমি স্থির লিখলাম, কিন্তু লেখার সময় আমি ভরটাকে আমি নির্দিষ্ট বললাম না, তাহলে পুরো জিরো কিন্তু। তাই বলছে যে তাই দুটোকেই আমাদেরকে রাখতে হবে যে উষ্ণতা স্থির থাকা অবস্থায় কি বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বলছে ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। যেটা আমরা বেলুনের কেস বললাম যে বেলুনকে যত বেশি আমি প্রেসার দেব, ফুলিয়ে যদি আমি প্রেসার দিই তাহলে পরে সে তার আয়তন কিন্তু ততটা কমতে থাকে। এবার তার গাণিতিক রূপে আসি। গাণিতিক রূপে কি বলেছে যে দেখো আমাদের কি বলছে যে উষ্ণতা উষ্ণতা আমাদের স্থির, উষ্ণতা ও ভর একটা ভর স্থির। এই দুটো জিনিস আমাদেরকে চেঞ্জ হবেই না। তাহলে বলছে কি তাদের আয়তন আয়তন কিসের সাথে ব্যস্তানুপাত, ব্যস্তানুপাতিক কিসের সাথে? চাপের সাথে। তার জন্য তাহলে কি হবে, আয়তন যদি আমি ভি ধরে নিই, তার জন্য কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি ও চাপ যদি পি হয়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি, পি সমানুপাতিক 1/পি। তাহলে এখান থেকে আবার সমানুপাতিক তুললে পরে আমরা কি জানি ভেদের নিয়ম অনুযায়ী সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তার সেই সমানুপাতিক ধ্রুবকের নাম কি দিলাম? কে। ডিভাইডেড বাই কি হয়ে যাবে? ডিভাইডেড বাই পি হয়ে যাবে। পি সমান সমান, হ্যাঁ পি হয়ে গেল। তো এই পাশে চলে আসে আমি, পি সমান সমান কে বাই পি। তাহলে পরে এখান থেকে আমি কি লিখতে পারি, পি ইন্টু ভি সমান সমান কে। আর কে আমাদের কি সমানুপাতিক ধ্রুবক। সেই জিনিসটা এসে দেখো আমাদের বয়েল আমাদেরকে এইটুকু বলে গেছিল, এবং এই জিনিসটাও প্রতিষ্ঠা করে যায় যে আমাদের আয়তনের সাথে আমাদের চাপের কি হবে ব্যস্তানুপাতিক, এবং সেখান থেকে তিনি আসেন যে পিভি সমান সমান কে। এটার আসার কারণ কি আমি এখনই বলছি। এখানে এই কেটা কিন্তু কার উপর নির্ভর করে? উষ্ণতা আর ভরের উপর নির্ভর করে। এই কে কার উপর নির্ভর করবে? উষ্ণতা, ভরের উপর।
নির্দিষ্ট উষ্ণতায় আর নির্দিষ্ট ভরে কে এর মান নির্দিষ্ট হবে। তাই বলেছে যে সুতরাং কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা সুতরাং বলছে যে এই যে সুতরাং কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা অপরিবর্তিত থাকলে ভরেরও বলে দিয়েছে দেখো। তাই বলছে যে গ্যাসের চাপ মানে পি চাপ আর আয়তনের গুণফল কি হয়, একটা ধ্রুবক হয়, পি ইন্টু ভি। যে চাপ এবং আয়তনের গুণফল আমাদের ধ্রুবক হচ্ছে, সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যায় যে উষ্ণতা আর আমাদেরকে ভর যদি নির্দিষ্ট থাকে তাহলে চাপ আর আয়তনের গুণফল কি হচ্ছে, একটা ধ্রুবক হচ্ছে। তাহলে এটাকেই কাজে লাগিয়ে দেখো একটা জিনিস বার করে নেবে এখনই সঙ্গে সঙ্গে, যে যদি আমাদের একটা গ্যাস হলো, গ্যাসের তো সবসময় তো আমাদের উষ্ণতা মানে কি হচ্ছে উষ্ণতা না, আমাদের সবসময় যে চাপ সেম থাকবে এরকম নয়। আমি যদি কখনো ধরো একটা বেলুনের উপর একটা নির্দিষ্ট উষ্ণতায় থাকলো, ধরো সেটাকে আমি ঘরের উষ্ণতায় নিয়ে আসলাম, মানে ঘরের মধ্যে আমি একটা বেলুনকে নিয়ে আসলাম, তো ঘরের মধ্যে উষ্ণতা কত থাকলো, 27 ডিগ্রি ধরো সেন্টিগ্রেড থাকলো। ধরো 27, তো ঘরের মধ্যে আমি নিয়ে আসলাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলো। এই উষ্ণতা আমাদের ফিক্সড। আর ঘরের মধ্যে যে বেলুনটাকে নিয়ে এসেছি সেই বেলুনের মধ্যে আমি যতটুকু ফু দিয়ে রেখে দিয়েছি, এবার আমি কিন্তু সেটাকে বেঁধে দিয়েছি, তার মধ্যে কিন্তু আলাদা করে আমি আর গ্যাস ভরছি না। এবার আমি কি বলছি, এই সময় কিন্তু আমি বিভিন্ন রকম একটা জিনিস, কখনো আমি কিন্তু চাপ একরকম দিতে পারি, মানে একরকম দিতে পারি। ধরো কোনো সময় যদি চাপ ধরো P1 হলো, সেই সময় আয়তন যদি V1 হয়, আরেকটা অন্য সময় দেখালো P2, যে P2 চাপ দিলাম সেই সময় আমাদের চাপ V2 হলো, আরেকটা অন্য সময় কিন্তু P3 চাপ দিলাম যে সেই সময় কিন্তু আয়তন আমাদের V3 হলো। প্রত্যেকটা করসপন্ডে হচ্ছে যে ওই 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর ওই নির্দিষ্ট ভরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক একটা সময় আমি এক একটা চাপ দেওয়ার জন্য এক একটা সময় এক একটা আয়তন হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কি আমি বয়েলের সূত্রকে কাজে লাগাতে পারবো? আর বয়েলের সূত্রকে কাজে লাগালে পরে সেটা কিরকম হবে? সেটা এরকমই হবে যে প্রত্যেকটা জিনিসকে আমি এইভাবে লিখতে পারবো যে P1 V1, কারণ আমরা কি লিখেছি, আমরা যে PV সমান ধ্রুবক এই কথাটা আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমরা P1 V1 সমান P2 V2 ইকুয়াল টু হলো P3 V3। সেই নির্দিষ্ট গ্যাসই রয়েছে। আমি কি বলেছিলাম যে কে নির্ভর করবে কিসের উপর? উষ্ণতার ভরের উপর। উষ্ণতার ভর যদি সেই সেম আগেরটাই থাকে, আমাদের গ্যাসও চেঞ্জ হচ্ছে না, মানে ধরো আমি যদি কার্বন ডাই অক্সাইড আগে ঢুকেছিলাম সেটা এখনো আছে, আর তার উষ্ণতা যতটুকু ছিল ততটাই আছে, আর তার যা ভর ছিল ততটুকুই রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কে এর মান সেম দেবে। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি, দেখো যে এই যে আরেকটা ভাবে আমি লিখে দিচ্ছি P1 V1 সমান K1, ধরো P2 V2 সমান সমান হলো K2, ওটা কিন্তু V2, এটা V2, আর P3 V3 সমান সমান হলো K3, K3। এই প্রত্যেকটাই কিন্তু এই নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কি হবে, এই নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কিন্তু K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু হলো K3, প্রত্যেকটাই আমাদের যে সমানুপাতিক ধ্রুবক সেটা আমাদের সমান হবে। যদি সমান হয়ে যায়, যদি সমান হয় যদি সমান হয়ে যায় তাহলে পরে কি হবে, এই যে দাঁড়াও, যদি সমান হয়ে যায় তাহলে পরে কি আমরা লিখতে পারবো P1 V1, যদি ধরো K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু K3 হয়ে যায়, ইকুয়াল টু যদি আমি K ধরে নিই, তাহলে আমাদের প্রত্যেকটাই কিন্তু আমরা পরস্পরের সঙ্গে সমান লিখতে পারবো। যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। এটারই কিন্তু আমাদেরকে অঙ্ক ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে এইটুকু আমাদেরকে খুব লেগেছে, এই ফর্মুলাটা আমাদেরকে খুব লাগবে যে P1 V1 ইকুয়াল টু P2 V2, যে কিসের ক্ষেত্রে লাগবে, যে ওই গ্যাসের ক্ষেত্রেই দেখবে যে একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে একই উষ্ণতায় আর একই ভরে কি দেখবে যে চাপ কখনো চাপ P1 করবে, তো তার জন্য আয়তন আমাদের V1 দেয়া থাকবে, দেখা গেলো চাপ P2 করলো, তখন আমাদেরকে বার করতে হতে পারে যে V2 কত। ঠিক আছে, যে আমি আরেকবার বলে দিচ্ছি, ধরো যে আমাদের এই যে P1 V1 সমান P2 V2, বারবার মাথায় রাখবে কিন্তু এটা কিন্তু ওই নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে ওই নির্দিষ্ট উষ্ণতায় আর নির্দিষ্ট ভরেই কিন্তু হবে। এই তিনটে জিনিস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে এই জিনিস আমি কিন্তু লিখতে পারবো না, কারণ বয়েলের সূত্র খাটবেই না ভিতরে। তো আমাদেরকে বেশিরভাগই দেখবে দুটো দিয়ে দেবে, যে P1 বলা থাকবে, P1 কিছু একটা বলে দিয়েছে, V1ও কিছু একটা বলে দিয়েছে,
P2 আমাদেরকে কিছু একটা বলে দিয়েছে, V2 আমাদেরকে বার করতে হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি ফর্মুলা কি লিখব? P1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে? আর কিচ্ছু না। এখানে আমার P1 এর তো V2 যদি বার করতে হয় তাহলে V2 সমান কি হবে, যে P1 V1 ডিভাইডেড বাই P2। তো প্রত্যেকটার ভ্যালু আমি যদি পুট করে দিই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? এটা আমরা এই মানে এই রিলেটেড অঙ্ক আমরা কিন্তু নেক্সট ক্লাসেই করব, চাপ নেই। ঠিক আছে? তো আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা নেক্সট পেজে চলে আসি। এবার বলেছে যে লেখচিত্রের সাহায্যে দেখো, লেখচিত্রের সাহায্যে বলছে যে বয়লের সূত্রের প্রকাশ। বয়লের সূত্রকে আমাদেরকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। তো বয়লের সূত্র দেখো, আমরা বলছি লেখচিত্র কি, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। লেখচিত্র কি, এখানে আমাদের সম্পর্ক করা আছে p ভার্সেস 1/p। ঠিক আছে? লেখচিত্র মানে হলো এই যে দুটো মানে চলরাশি থাকবে, যে দেখো যে p চেঞ্জ হওয়ার জন্য মানে চাপ চেঞ্জ হওয়ার জন্য আয়তন চেঞ্জ হচ্ছে। তো এই দুটোকে কি বলছে, চলরাশি। একটা চেঞ্জের জন্য আরেকটা চেঞ্জ হচ্ছে। তো এদের আমরা একটা গ্রাফ আঁকবো। গ্রাফ কিভাবে আঁকতে হয়? গ্রাফ হলো একটা আমাদেরকে, এটা যেহেতু আমাদের দুটো দুটো চলরাশি, তাই আমাদেরকে এরকম দুটো অ্যাক্সিস করে নিলেই হলো। একটা ওয়াই অ্যাক্সিস, এটা আমাদেরকে ওয়াই অ্যাক্সিস, আর এটা আমাদের এক্স অ্যাক্সিস। ঠিক আছে? দুটো অ্যাক্সিস চলে আসলো। এবার কোন অ্যাক্সিসে কোনটা দিতে হবে? এক্স অ্যাক্সিসে সাধারণত আমাদের ইন্ডিপেন্ডেন্ট যেটা হয়, যেটা ধরো এই যে ভেলোসিটি যদি বেগ হয়, বেগের যদি আমরা লেখচিত্র আঁকি তাহলে পরে কি আমাদেরকে কিন্তু কি, যে সময় কিন্তু আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সময়ের অনুসারে কিন্তু আমাদেরকে দূরত্ব চেঞ্জ হতে পারে। তাই দেখবে এরকম হয়। তো, যে তারপরে ধরো যদি ত্বরণের যদি আমরা করি, তাহলে আমরা বলছি ভিটাকে কিন্তু এইদিকে নিই আর আমরা কিন্তু টিটাকে এইদিকে হয়। কারণ টিটা আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট, টিটা এর উপর ডিপেন্ড করে থাকে না। যেমন আমরা কোথাও এখান থেকে ওখানে যাচ্ছি, সেটা কিন্তু সময়ের উপর, যে কতটা সময় লাগছে। ঠিক আছে? তা আমরা যদি আস্তে চালাই তাহলে আমরা যে দেরিতে পৌঁছাবো, জোরে চালালে আমরা তো সেক্ষেত্রে কি কে আমরা কিন্তু বেশিরভাগই এখানে রাখি। ঠিক আছে? এখানে রাখি, এক্স কেও এখানে রাখতে পারি, কিন্তু বেশিরভাগই আমাদেরকে এইভাবে রাখা হয়, যে এর চয়েসটাই কি, যে আমাদেরকে আগে ইন্ডিপেন্ডেন্টটা আগে ওখানটায় রাখতে হবে। তো পিভি লেখচিত্রটাকে কি বলেছে, যে এখানে আমি কি লিখবো, নেব যে পি এখানে নিলাম আর ভি আমি এখানে নিলাম। ঠিক আছে? এর ক্ষেত্রে কিন্তু এতটাই হয় না যে পি কে আমি এদিকে নেবো না ভি কে আমি ওদিকে নেবো, দুটোই নিতে পারি। কিন্তু এটার ক্ষেত্রে ভি এদিকেও নিতে পারি, পি এদিকেও নিতে পারি। ঠিক আছে? এইসবের ক্ষেত্রে খুব ম্যাটার করে, এইসবের ক্ষেত্রে খুব ম্যাটার করে। ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে আমি যে কোনো একটা নিয়ে নিলাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি জানি, যে চাপ যদি আমাদের বেশি হয়, চাপ যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের আয়তন তাহলে আমাদের কম হবে। চাপ ধরো বেশি হলো, তার মানে ধরো এখানে ধরো একটা চাপ, চাপ মানে কি, ধরো এই যে কিভাবে আমাদের এই পয়েন্টটা কি করে বলবো, যে এই পয়েন্টের ভ্যালু আমি যদি আমি বলতে যাই যে এই পয়েন্টে কার ভ্যালু বেশি, দেখো এই অ্যাক্সিস বরাবর, এই যে এই অ্যাক্সিস আমাদের কিন্তু পি আমাদের কোন বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর এটা, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর দেখো ভি আমাদের বেশি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো আমাদের পি এর মান কম। তার মানে এখানে কি, এই বিন্দুটাতে পি এর মান কম হচ্ছে আর ভি এর মান বেশি হচ্ছে। আর আমি যদি এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নিলে পরে দেখো এই সোজাসুজি দেখো এক্স অ্যাক্সিস এর ভ্যালু যেটা হচ্ছে, যে এই বিন্দু থেকে, এটা হলো মূল বিন্দু, মূল বিন্দুকে আমরা ও দিয়ে ডিনোট করা হয়, যার স্থানাঙ্ক কি হয় 0,0। তো মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি হবে, এটার এটার মান কত হবে, কিন্তু সেই ভি, মানে এই ক্ষেত্রে আয়তন কি বোঝাবে। তো এখানে কিন্তু আয়তনটা কম হচ্ছে, কিন্তু সেখানে দেখো চাপটা অনেক বেশি হচ্ছে। তার মানে কি, দেখো এখান থেকে আমি কিন্তু এখান থেকেই পেয়ে যাবো যে চাপ যদি আমার বেশি হয় তাহলে বলছে ভি এর মান কম পাবো, তাই তো, যে কারণ ওয়ান ওয়ান ডিভাইডেড বাই, যদি নিচের পোর্শনটা যদি বেশি বাড়তে থাকে তাহলে পরে ওয়ানটাকে কিন্তু কমিয়ে দেবে। তার জন্য কি বলছে, যে এখানে, তো আমি এখানে কি, চাপ যেখানে বেশি আয়তন সেখানে কম, তার মানে এই তো হচ্ছে
তার মানে এই পয়েন্টটা এই যে এরকম একটা কার্ভ দেখো যেটা এই যে এখানে কার্ভ করা হয়েছে। যে দেখো এই পয়েন্টে কি হয়েছে, চাপের পরিমাণ বেশি, কারণ এই এই যে ওয়াই অ্যাক্সিস, ঠিক এখানে ডট ডট দিলে পরে দেখো এই যে যেটা এখানে করা আছে যে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু দেখো বেশি, এক্স অ্যাক্সিস এর ভ্যালু কম। এই যে এক্স অ্যাক্সিস এর ভ্যালু দেখো কম, এক্স অ্যাক্সিস এর ভ্যালু কোনটা, এই মূল বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব। আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কোনটা বেশি, এই যে মূল বিন্দু থেকে দেখো এই যে এত পর্যন্ত রয়েছে, দেখো হাইট রয়েছে। তার মানে এখানে পি এর মান যেখানে বেশি, ভি এর মান সেখানে কম। আবার দেখো পি এর মান যেখানে কম, ভি এর মান সেখানে বেশি। সেটা কি করে বুঝবো, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমাদের কি, আমাদের এক্স অ্যাক্সিস এর ভ্যালু। আর আমাদের এবার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কোনটা হয়ে গেল, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত হয়ে গেল। মানে যে এই হাইটটা আর এই হাইটটা কিন্তু আমাদের সেম, কারণ এই দুটোই কি সমান্তরাল। তার মানে কি, তার মানে এই কার্ভটা কি কাকেই শুরু করছে, দেখো এই কার্ভ থেকে আমি প্রত্যেকটা জিনিসের পর থেকে কিন্তু কার্ভ আসবে, সেটা মাধ্যমিকে কম, কিন্তু 11-12 এর থেকে শুরু করে যতদিন আমরা পড়বো ততদিন আমার কিন্তু কার্ভ আসবে। তো সেখানে কি মানে তো কার্ভটা আমাদেরকে কি করতে হয়, যে বিভিন্ন জিনিসের কার্ভ আমাদের রাখতে হয়। কার্ভ মানে কি, যে সেই কার্ভ থেকে আমি ওই সমীকরণটাকে আমি বুঝতে পারবো, আর কিছুই না। এর কার্ভ থেকে বুঝতে পারছি যে যত আমার এই যে দেখো যত আমার চাপ কমবে, চাপ দেখো কমছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু কমছে, তত আমাদের আয়তন বাড়বে। ঠিক আছে। তো এই কার্ভটাকে কি বলা হয়, কি প্রকৃতির হয়, সমপরাবৃত্ত হয়। সমপরাবৃত্ত কি হয়, একটা আকৃতি হয়। বৃত্ত যেমন গোল হয়, ঠিক আছে, সমপরাবৃত্ত আমরা 11 এর ম্যাথে গিয়ে দেখবো, পরাবৃত্ত, সমপরাবৃত্ত, উপবৃত্ত বিভিন্ন আকার হয়। ঠিক আছে। তো এই আকারটা কি, এই আকৃতি কি হচ্ছে, যে এই প্রকৃতিটা সমপরাবৃত্ত হয়। আর পিভি লেখচিত্রকে সমষ্ণ লেখ বলা হয় কিসের জন্য, এটাও আমরা 11-এ দেখবো, তাও আমি এখানে বলে দিচ্ছি যে আইসোথার্মাল কার্ভ। আইসোথার্মাল কার্ভ মানে যেখানে আমাদের উষ্ণতা আমাদের নির্দিষ্ট, মানে উষ্ণতা চেঞ্জ হবে না, অন্য যা কিছু চেঞ্জ হোক না। ঠিক আছে। তো এখানে কি আমাদের দেখো পি আর ভি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের উষ্ণতা কিন্তু আমাদের সেম রয়েছে, তাই একে কি বলা হয়েছে, আইসোথার্মাল কার্ভ। যার বাংলা কি মানে কি হচ্ছে, সমষ্ণ লেখ। ঠিক আছে। এই পুরো লেখচিত্রটাকে সমষ্ণ লেখ বলা হচ্ছে, কারণ কি এখানে উষ্ণতা আমাদের স্থির বা নির্দিষ্ট। ঠিক আছে। যেখানে আর অন্য কিছু চেঞ্জ হচ্ছে আমাদের এই প্রক্রিয়ার ক্ষেত্রে, আর অন্য কিছু মানে অন্য কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু উষ্ণতা আমাদের সেম রয়েছে, তাই একে সমষ্ণ লেখ বলা হয়। সমষ্ণ কথার অর্থই যে আমাদের উষ্ণতা স্থির থাকবে। এবার আমরা একটা জিনিস দেখি চলে আসে, যে পিভি লেখচিত্রটা কিরকম হয়। পিভি আমরা এটাকে নিতে চাইছি, যে পিভি কে নেব, আর আরেকদিকে আমরা পি নেব। ঠিক আছে। এই দেখো, এই আমি বলেছিলাম যে যেটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কে দেখো, আবার দেখো বলেছিলাম যে এক্স অ্যাক্সিস এ নেওয়া হবে, আর এটা কি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, যে পি আর ভি এর উপর নির্ভর করে পিভি তৈরি হচ্ছে, তাই ডিপেন্ডেন্ট বলছে। এটা হলো স্বাধীন, এটা স্বাধীন, আর এটা কিন্তু অস্বাধীন। ঠিক আছে। মানে স্বাধীন না, এটা কারোর উপর নির্ভর করে আছে। তো পিভি কে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নিলাম, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি কি নিলাম, পি নিলাম। তাহলে এর ক্ষেত্রে দেখবে কি হচ্ছে, পি আর ভি আমরা কি জানি, বয়লের সূত্র থেকে পেয়েছি যে পিভি সমান সমান কি হয়, ধ্রুবক হয়। ধ্রুবক মানে তার মান সবসময় সেম হবে। তাহলে পরে কি, তার প্রেশার, যে এই যে আমরা লিখেছিলাম না, যে P1 V1 সমান সমান P2 V2, এটা কোথা থেকে পেলাম, ওই পিভি থেকে, যে পিভি সমান সমান ধ্রুবক থেকেই পেয়েছিলাম, ধ্রুবক থেকেই পেয়েছিলাম। তো তার প্রেশার আমি যাই করি না কেন, তার প্রেশার এই যে এই, তো আমি গ্রাফ থেকে আমি কিভাবে বোঝাবো, দেখো তার প্রেশার আমি যখন চেঞ্জ করছি, দেখো জিরো থেকে দেখো, যদি আমি এই ভ্যালুটা যদি 10 হয়, তাহলে 0 থেকে 1 2 3 করে আমি 10 পর্যন্ত আমি চেঞ্জ করলাম, সেই ক্ষেত্রে আমি কি দেখছি, যে পিভির ভ্যালু চেঞ্জ হচ্ছে না। কারণ চেঞ্জ হবে না তো, কারণ বয়লের সূত্র সেটাই তো বলা আছে, যে পিভি সমান সমান আমাদের ধ্রুবক হবে। তো ধ্রুবক হলে পরে কি, সবসময় একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে যাবে, সেই মানটা দেখালো। সেই মানটা কি, এখান থেকে এইটুক ভ্যালু দেখো, এই কার্ভ কিন্তু সেই ভ্যালুটা দেখালো 5। ঠিক আছে। পিভির ভ্যালু কত, ধ্রুবক একটা, তো সেই ভ্যালু কিন্তু 5। সেটা কিন্তু 3ও হতে পারে, এরকমও হতে পারে, কার্ভটা কিন্তু একটু নিচ দিয়েও যেতে পারে, আর একটু উপর দিয়েও যেতে পারে। নিচ দিয়ে গেলে পরে সেই ভ্যালুটা দেখালো, এই ক্ষেত্রে এবার 2 হয়ে গেল, আর পরের ক্ষেত্রে দেখালো সেটা হলো তো 10 হয়ে গেল। কিন্তু সবসময় কি আমাদেরকে ধ্রুবক দিচ্ছে। তো কার্ভটা এমনই লেখচিত্র লেখচিত্র আঁকাই এর জন্য, যে সহজে আমি যাতে বুঝে যাই, এর নেচারটা আমি বুঝে যাই।
যে পি এর সাথে পিভির সাথে পি এর কি সম্পর্ক। তার জন্য দেখো এখানে লেখা হয়েছে যে চাপক্ষের সমান্তরালে একটা সরলরেখা তৈরি করবে। এই পিভি আর পি এর যদি আমি লেখচিত্র আঁকি তাহলে পরে আমাদেরকে একটা সরলরেখা দেবে, সেই রকম সরলরেখা যে পি অক্ষের সমান্তরাল হবে। এই যে পি অক্ষের সমান্তরাল হলো। আর উপরে পিভি লেখচিত্রটা আমাদেরকে কি দেবে, একটা সমপরাবৃত্ত দিবে। এই লেখচিত্রকে কি সমষ্ণ লেখ বলার কারণ কি, এখানে উষ্ণতা আমাদের স্থির থাকে, উষ্ণতা আমাদের চেঞ্জ হয় না। সমষ্ণ কথার অর্থই উষ্ণতা আমাদের স্থির থাকবে, যে প্রক্রিয়ায় স্থির থাকবে, অন্য কিছু চেঞ্জ হোক কিন্তু উষ্ণতা আমাদের স্থির থাকলো। এবার আমরা এটুকু হয়ে গেল, বয়লের সূত্র পড়লাম, বয়লের সূত্রের লেখচিত্র চলে আসলাম। এবার একটা কোশ্চেন, যে বয়লের সূত্রের কিছু বলছে যে কিছু সমস্যার আলোচনা। তো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, যে বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে বেলুনের সূত্র কি লঙ্ঘিত হয়? যে আমরা হ্যাঁ, যে একটা দেখি যে বেলুনকে আমি ফোলাচ্ছি যে সেটা বাড়ছেও, ঠিক আছে, তার আয়তনও বাড়ছে। আবার কি বলছে যে চাপ ও আয়তন দুটোই বৃদ্ধি পায়। কিন্তু আমি কি দেখলাম, যে চাপ যদি কমে, ভি সমানুপাতিক কমবে, কি চাপ যদি বাড়ে তাহলে ভি কমবে, চাপ যদি বাড়ে বাড়ে তাহলে ভি আমাদেরকে কমবে, আবার চাপ যদি কমে তাহলে আমাদের ভি আমাদের বাড়বে। কিন্তু কোশ্চেনে কি বলা হয়েছে যে চাপ আমাদের বাড়ছে আবার আয়তনও বাড়ছে, এটা কি করে সম্ভব? এটা কি বয়লের সূত্রকে লঙ্ঘিত করে কি? তোমাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো দেখো, আমরা কি করছি এখানে একটা কথা, এইখানেই কিন্তু এই যে এখানটাই উত্তর লুকিয়ে আছে, যে বেলুনটাকে ফোলানোর সময় বারবার এখানে বলছে উভয়ই বৃদ্ধি পায়। এটা কখন সম্ভব? তখনই সম্ভব যখন আমরা বেলুনটাকে, মানে বেলুনটার ভিতরে আমি গ্যাসটা দিতেই মানে বারবার আমি মুখ দিয়ে ফুলিয়েই যাচ্ছি। তাহলে এবারে প্রথম ক্ষেত্রে ধরো বেলুনটা এইটুকু হলো, এইটুকু হাওয়া ভর্তি করার জন্য এইটুকু হলো, তারপরে এইটুকু হলো, তারপরে সেটা এইটুকু হলো, তারপরে এইটুকু হলো, তারপরে এইটুকু হলো। সেই ক্ষেত্রে দেখো ভর কি আমাদের নির্দিষ্ট কি থাকছে? আমাদের বয়লের সূত্রের জন্য স্থির উষ্ণতা দরকার, আর স্থির উষ্ণতা দরকার, আর এটা আমাদের কি নির্দিষ্ট ভর দরকার, নির্দিষ্ট ভর দরকার, নির্দিষ্ট ভর দরকার। তো কিন্তু এখানে কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে অল্প পরিমাণ গ্যাসের দরকার ছিল, এর জন্য এর ক্ষেত্রে একটু বেশি হয়েছে, এর ক্ষেত্রে আরেকটু বেশি, এর ক্ষেত্রে আরেকটু বেশি, মানে এটার ক্ষেত্রে আরেকটু বেশি, এটাকে একদম সব থেকে বেশি দেখালো, বেশি গ্যাস ভরা হয়েছে। আমি ফু দিয়ে যাচ্ছি, তার ক্ষেত্রে তো আমাদের কিন্তু কি নির্দিষ্ট ভর থাকলো না। যদি নির্দিষ্ট ভর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি আমাদের বয়লের সূত্র, মানে বয়লের সূত্র আমরা ফেলতেই পারবো না। তাহলে আর এই সময়ই একমাত্র সম্ভব যে যেখানে আমি চাপ দিচ্ছি কিন্তু আমাদের আয়তনও বেড়ে যাচ্ছে। তাই বলেছি দেখো, যে এখানে আমি সুন্দর করে বলে যে বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরে বায়ুর ভর স্থির থাকে না। কারণ কি, বেলুনকে আমি ফোলাচ্ছি, তাই বায়ুর ভরে কি আমি প্রতি ক্ষেত্রে আমি কিছু গ্যাস আমি প্রবেশ করাচ্ছি, আর গ্যাসের মানে ভর অল্প হলেও কিন্তু কিছু রয়েছে। তো প্রতি ক্ষেত্রে কিন্তু যখনই একটা ইটের টুকরো ধরো, এই যে একটা ইটের টুকরো থাকলে, ইটের টুকরোকে যদি আমি ছোট ছোট করে ফেলি, সেই ছোট ছোটকে যদি অন্য কিছুর মধ্যেও যদি আমি ঢোকাতে থাকি, এই পলিথিনের মধ্যে যদি আমি ধরবে, তারও কিন্তু নির্দিষ্ট একটা, তারও কিন্তু ভর ধীরে ধীরে বাড়বে। তাই বলেছে বেলুনের মধ্যে কিন্তু ফোলাচ্ছি, তো আমি বারবার কিন্তু তার মধ্যে গ্যাস ঢুকিয়ে যাচ্ছে। তাই বলছে যে ভর আমাদের ধ্রুবক থাকে না বা স্থির থাকে না। তাই বলছে বায়ু প্রবেশ করানোর জন্য এই যে ভিতরের বায়ু ভর বাড়তে থাকে। আর বয়লের সূত্র ধ্রুবক পদ কোন দুটো, একটা গ্যাসের উষ্ণতা, একটা গ্যাসের ভর। এই ক্ষেত্রে ভর স্থির না থাকার জন্য বয়লের সূত্র প্রযোজ্য হবে না। বুঝতে পারা গেল? কিসের জন্য হবে না? কারণ ভরই আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু আসার মতো, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। তা নেক্সট হলো যে গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন উপরের দিকে ওঠে তার আয়তন বাড়ে না কমে, ঠিক আছে। বলছে যে ধরো একটা জলাশয় রয়েছে, এই গভীর থেকে বায়ুর বুদবুদ বেরোবে, ঠিক আছে, বেরিয়ে উপরের দিকে আসবে। আসলে পরে কি বলেছে, যে তাহলে পরে কি আমাদের কি আমাদের আয়তন কি বাড়বে? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে যে জলের গভীরতা বা জল মানে একটা তরল, জলের চাপের ফর্মুলা কিন্তু আমি আগে বার করা হয়েছে, যে তরলের ক্ষেত্রে এইচ রো জি হয়।
এইচ কিন্তু কি হয় হাইট অনুযায়ী, যে মুক্ত তল থেকে কতটা, যদি এটা মুক্ত তল থেকে কত হাইটে আমি ক্যালকুলেট করতে চাই, যদি এই হাইট হয় তাহলে মুক্ত তল থেকে এরকম হবে। তো এটা কি বলেছে যে যখনই তার মানে বায়ু থেকে এই যে বায়ু যখন অনেকটা ভেতরে থাকলো, তার মানে এই মুক্ত তল থেকে কিন্তু তার হাইট সব থেকে বেশি, দেখো এখান থেকে আসুক, ঠিক আছে। যখনই এটা ধীরে ধীরে এখানটায় পৌঁছাবে, এখানটায় পৌঁছালে পরে কি মুক্ততল থেকে তার ডিস্টেন্স কমে গেল, তার মানে চাপের পরিমাণ কিন্তু আমাদের কমে যাচ্ছে। ধীরে ধীরে যখনই এই বায়ুর বুদবুদটা নিচ থেকে যখনই উপরে উঠবে, তখন কি ধীরে ধীরে হাইটটা কমার জন্য কি জলের চাপটার পরিমাণ কমে গেছে। তো কমে গেলে পরে বায়ুর উপরে চাপটার পরিমাণ কমে যাবে। তো কমে গেলে পরে সেই ক্ষেত্রে কি আমরা কি চাপ চাপ যদি কমে যায় তাহলে পরে কি আমাদের আয়তন কি হয়, বাড়ে। তাহলে এটা আয়তন আমাদেরকে কি হয়ে যাবে, বেড়ে যাবে। আয়তন এই যে দেখো শেষে আমরা লিখে দিয়েছি যে আয়তন আমাদের বাড়বে। সেটা কি করে বাড়বে আমরা পড়ি, যে গভীর জলে তলদেশ অপেক্ষা উপরের দিকে জলের চাপ কমতে থাকে, কারণ তরলের মধ্যে চাপ তরলের গভীরতার সমানুপাতিক। এই যে চাপ চাপ হলো মানে প্রেসার সমানুপাতিক কার সঙ্গে, হাইটের সাথে যখনই সমানুপাতিক হবে, তো যখনই বায়ুর বুদবুদ নিচ থেকে যখন উপরের দিকে তার যে বলছে, তাই বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপর দিকে উঠলে বুদবুদের উপর চাপ হ্রাস পায়। আবার বয়লের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ কমলে আয়তন বাড়ে। যদি ধরে নেওয়া যায় যে জলের সর্বদা উষ্ণতা, আমি ধরে নিচ্ছি জলের উষ্ণতা আমার সব মানে সেম রয়েছে, আর নির্দিষ্ট ভর কি এখানে ওই জলই রয়েছে বা বায়ুটাই রয়েছে, আলাদা করে কিন্তু যে অন্য অন্য কোথা থেকে যে বায়ু ঢুকাচ্ছি এরকম কিন্তু কিছু না। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা কি দেখবো যে সেই বায়ুটা যদি উপরে আসে তাহলে পরে সেই ক্ষেত্রে চাপ কমে যাওয়ার জন্য কি তার আয়তন আমাদেরকে বেড়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো। তো কারোর যদি দরকার হয় সেই নোটের আকারেও লিখে নিতে পারে বা নিজের মতো করেও লিখে নিতে পারে, ঠিক আছে। আমার নোট সমস্ত কিছু সাপ্লাই করা থাকবে টেলিগ্রাম চ্যানেলে। কেউ যদি জয়েন হতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানে সমস্ত নোট পেয়ে যাবে, সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো টোটাল সমস্ত কিছু আমি 10 ভৌত বিজ্ঞানের উপর টোটাল মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর আমি টোটালটাই কিন্তু ভিডিও করছি। তো টোটালটাই কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো। হয়তো ইউটিউবে হয়তো কোনো কোনো সময় কোনো ভিডিও হয়তো আপলোড আগে করে দেওয়ার ফলে, ঠিক আছে, হয়তো পরপর না থাকলেও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু সেই জিনিসটাকে পরপর আমি পাঠিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টেলিগ্রাম গ্রুপটাতেও জয়েন করে নেওয়াটা ভালো হয়, ঠিক আছে। আর যেখানে যেখানে প্রবলেম থাকবে সেখানে সেখানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কতটুকু আমি বোঝাতে পারছি, কতটুকু না বোঝাতে পারছি, কতটুকু ইমপ্রুভ করার দরকার, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আমি কিন্তু টোটাল বেসিক থেকে বেসিক জিনিস আমি কিন্তু বলতে রাজি আছি, ঠিক আছে। দরকার হলে আমি কিন্তু কোনো একটা যোগ অঙ্কও কিন্তু আমি বলতে রাজি আছি, কিন্তু তো আমরা ফার্স্ট যখন করছি আমরা খুব সুন্দর করে করবো, ঠিক আছে। যার যতটুকু হয়ে গেছে কোনো ব্যাপার না। কারণ দেখবে এক একটা খেলা, যদি কারো কাছে ফুটবল খেলা ভালো লাগে, কারো কাছে ক্রিকেট ভালো লাগতেই পারে। হয়তো কোনো কারণে হয়তো মানে এই ভৌত বিজ্ঞানটাকে কারোর হয়তো ভালো লাগেনি, কারণ কি আগে হয়তো সেরকম ভাবে হয়তো বুঝতে পারেনি, বা কারো মানে কেউ হয়তো সেভাবেও হয়তো বোঝায়নি। তো যদি তো এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার, কিন্তু আমি কি হচ্ছি, আমি চান্স দিচ্ছি যে তোমাদের ভালো লাগবে কি লাগবে না সেটাও কিছুটা তোমাদের উপরও নির্ভর করছে। তোমরা যদি ট্রাই নাই করো তাহলে হয়তো ভালো লাগবেই না, কিন্তু ট্রাই করলে হয়তো ভালো লাগতে পারে। এবার তার উপর যে আমি কতটা ভালো লাগাতে পারছি সেটা হলো আমার উপর, ঠিক আছে। আমি আশা করব পুরোটাই তোমাদেরকে খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করবো। আর আরেকটা জিনিস দেখো যে খেলায় কিন্তু সবাই মজা পায়, খেলতে গেলে পরে সবাই মজা করে খেলতে পারে। আমিও জিনিসটাকে কিন্তু তোমাদের উপর চাপানোর চেষ্টা কখনো করবো না, ঠিক আছে। যতটুকু ভালো লাগলো ততটুকু পড়ো, যতটুকু ভালো না লাগছে ততটুকু পরে আবার পড়ো, ঠিক আছে। কিন্তু ট্রাই করতে থাকো, অল্প 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 করে ট্রাই করতে থাকো। কোথাও যদি কারোর অনেক আগে ছুটে যায়, তাহলে আমি কিন্তু অনেকটা পর জিনিসটাকে জন্য আমি অনেকটা পর করার চেষ্টা করছি। অনেক জিনিস কিন্তু সিলেবাসের মধ্যে নেই, যে জিনিসগুলো হয়তো পরে রয়েছে বা আগে রয়েছে সেই জিনিসগুলোকেও কিন্তু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরকে যাতে প্রবলেম না হয়, কোনো জিনিসটাকে যাতে বুঝতে না প্রবলেম হয়।
আগে ব্যাপারটাকে বোঝো যে কিসে কি কোনো জিনিস আমরা ফুটবল খেলার কিন্তু প্রসেস আমরা জানি, ঠিক আছে? প্রসেস জানি, ক্রিকেট খেলার প্রসেস জানি। যদি প্রসেস না জানি কেন সেই জিনিসটা বুঝতে ভাল লাগে না। ঠিক আছে? তাই দেখবা যে ফুটবল হয়তো দেখে না তার কাছে শুনে কিন্তু কোনো লাভ হয় না। ঠিক আছে? তো সেরকম যে আমাদেরকে আগে পড়াশোনার প্রসেসটা আমাদেরকে ডেভেলপ করতে হয়। ঠিক আছে? যে কিভাবে পড়তে হয়, কিভাবে জানতে হয়। ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে ক্লাস। টাটা, বাই, বাই।